আচ্ছা সরি ভাই, মানে অ্যাকচুয়ালি ডাটার কোনো প্রবলেম নাই। আমার ফোনের সেট আপে ডেইলি লিমিট দেওয়া ছিল 1 GB ডাটা, এটা আমি জানতাম না আসলে, এই কারণে আটকায় গেছিলো আর কি ভাইয়া, বুঝছো? আমরা আবার শুরু করবো, অসুবিধা নেই। এটা আমি একদম এক্সট্রিমলি সরি, আমি জানতাম না যে ডাটা লিমিটটা আসলে 1 GB দেওয়া আছে। ওকে, তাহলে দেখো ভাইয়া, তোমরা এখানে যেটা বলছিলাম, তাহলে এই যখন এখানে চলে আসলো, এখানে ইলেকট্রন ঘাটতি হলো, এখানে যা ছিল ঠিক আছে। এইবার তাহলে কি হবে, এই ইলেকট্রনটা আলটিমেটলি এখানে চলে আসবে, পাই ইলেকট্রনটা আসলে কি হবে একটু দেখো তো ভাইয়া তোমরা। এখানে যা ছিল ঠিক আছে, নেগেটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ হয়ে যাবে। এইবার তাহলে কি হলো, এই পাই ইলেকট্রন এবার এখানে চলে আসবে, আবার এইটা এসে ঠিক আগের মতোই হয়ে যাবে। মাইনাস, এটা প্লাস, ডাবল বন্ড। এই যে ভাই আমরা দেখছি যে নাইট্রোমূলক যুক্ত থাকার কারণে বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব ঘাটতি থাকছে জন্যই পরবর্তী মূলকটা কি করবে ভাইয়া বলতো, যেহেতু এর চেয়ে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, তাই মেটা অবস্থানে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, আশিকুজ্জামান ফিরে আসলাম। তো ডাটা কোনো ডিস্টার্ব করেনি ভাইয়া, বুঝছো? আমার ফোনে মানে লিমিট 1 GB ডাটা ছিল, এটা আমি জানতামই না আসলে, আমি তো তোমাদের মতো এত ফোন টিপাটিপি করি না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাই ক্লিয়ার কি, আমাকে একটু জানাও তো ভাইয়া। আচ্ছা, তোমরা আমাকে এই যে জিজ্ঞেস করলে সুবিধা, যেমন কালকে একজন জিজ্ঞেস করছো, আচ্ছা ভাই আপনি ধরুন এই যে এটা ক্লোরোবেনজিন আপনি এখানে দিলেন, এখানে দিলে কি সমস্যা? একই জিনিস, একটা দিলেই হলো। এটাও অর্থ পজিশন, এটাও অর্থ পজিশন, কোনো অসুবিধা নাই, যে কোনো একটা জায়গায় দিলেই হলো। বা সবাই ক্লিয়ার লিখেছ? ওকে, তো আজকে যে জিনিসটা পড়ানোর কারণে ভাইয়া আমি তোমাদের হাইপার কনজুগেশন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না, সেইটা হচ্ছে দেখো একটু খেয়াল করো। আচ্ছা, একটু আবেশীয় ফল আর হচ্ছে মেসোমারিক ফল। আবেশীয় ফল এবং মেসোমারিক ফল, এই জিনিস দুটো আমরা বিস্তারিত আলোচনা করব। আবেশীয় ফলের ইংরেজি হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, তাই প্রথম অক্ষরটা আমরা আই ব্যবহার করি। আর মেসোমারিক ইফেক্ট প্রথম অক্ষরটা আমরা এম ব্যবহার করে থাকি। ঠিক আছে? আবেশীয় ফল আর মেসোমারিক ফল। আবেশীয় ফলটা হচ্ছে আমরা আই দ্বারা প্রকাশ করি, কারণটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। আর মেসোমারিক ফলটা হচ্ছে এম দ্বারা প্রকাশ করি, এইটা হচ্ছে মেসোমারিক ইফেক্ট। ওকে, এইবার কথা হচ্ছে জিনিস দুইটা কি একটু দেখো তোমরা। আবেশীয় ফল আর মেসোমারিক ফল জিনিসটা কি একটু দেখো তোমরা, খেয়াল করো ভাই। এই যে কার্বন অক্সিজেন, তাই না? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, ফলে কি হবে ভাইয়া বলো তো, এ বন্ধন ইলেকট্রনকে তার দিকে টেনে নিয়ে চলে যাবে। আবার ধরো এই যে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে কি দেখো তো ভাইয়া বেশি, ফলে হ্যালোজেন কি করবে, এই ইলেকট্রনটা তার দিকে টেনে নিয়ে চলে যাবে। তাহলে এই যে অক্সিজেন, আমরা সবসময় জানি এটা রাসায়নিক বন্ধন অংশে পড়ে এসছি, যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ধন ইলেকট্রনটা সে নিয়ে বের হয়ে চলে যায়। তো এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে পাই ইলেকট্রন, এ কি ইলেকট্রন টানছে ভাই বলতো? এই অক্সিজেনটা কি ইলেকট্রন তার দিকে টানছে? পাই ইলেকট্রন। আর এই যে হ্যালোজেনটা কি ইলেকট্রন টানতেছে দেখো তো? সিগমা ইলেকট্রন। কি ঠিক আছে? কারণ এটা তো সিগমা বন্ধন ইলেকট্রন, আর এটা কি পাই বন্ধন ইলেকট্রন। তো সহজ কথা হচ্ছে মাথায় রাখবা তোমরা, এটা এমসিকিউ প্রায় দেয়, সেইটা হলো সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় আবেশীয় ফল। আবেশীয় ফল,
ঠিক আছে ভাই, যে এই যে দুটা পরমাণুর মধ্যে সিগমা বন্ধনের যদি স্থানান্তর হয়, যেমন এখানে আমরা কি দেখলাম ভাই বলো দেখি, এই যে হ্যালোজেন তার ইলেকট্রনটা টেনে নিচ্ছে, তার মানে সিগমা ইলেকট্রন নিচ্ছে, তার মানে এটা হচ্ছে আবেশীয় ফল। কি ঠিক আছে, সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় আবেশীয় ফল, আর পাই ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় মেসোমারিক ফল। মেসোমারিক ফল, ঠিক আছে। সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় আবেশীয় ফল, আর পাই ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় মেসোমারিক ফল। সংজ্ঞাটা কি তোমরা বুঝতে পারলা ভাই? আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই, আমাকে একটু কমেন্টে জানাও তোমরা বুঝতে পারলা কিনা ভাই। ও আর একটু নিচে লিখবো না? আচ্ছা ঠিক আছে লিখছি ভাই, আমি মুখে বলে দিচ্ছি, একটু লিখে নাও। সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় আবেশীয় ফল, আর পাই ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় মেসোমারিক ফল। আচ্ছা পিউরাই লিখছো, ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে সিগমা ইলেকট্রন আবেশীয় ফল আর মেসোমারিক ফল জিনিসটা কি আমরা বুঝলাম, যে সিগমা, আমি তো তোমাদের একটা কথা কিন্তু প্রায় বলি ভাই, যে তোমরা যে কোনো জিনিস ফার্স্ট টাইম পড়বা আর খুবই ইজি লাগবে এটা ভাবাটা অন্যায়। যদি খুবই ইজি লাগে এটা খুব ভালো বোনাস, না লাগলেও সমস্যা নাই, কারণ পড়তে পড়তে একসময় জিনিসটা ইজি হয়ে যাবে। আমি তোমাদের এই যে আমাদের ইউনিভার্সিটির আজিজুল স্যারের কথা বলি না, আমার ডিপার্টমেন্টের স্যার একটা কথা বলেন, যে কোনো জিনিস যদি বুঝতে না পারো বারবার পড়তে থাকবা, পড়তে পড়তে কখন যে তুমি বুঝে গেছো নিজেই বুঝবা না। এই জন্য সবসময় জিনিসগুলো পড়তে হয়। তোমরা বিদ্যুৎ স্যারের যে লাইভ প্রোগ্রামটা আমরা করেছিলাম সেখানে স্যারের মুখে শুনছো না, স্যার শুধু পড়তে পড়তে ডিপার্টমেন্টের ফার্স্ট হয়ে গেছে, আবার নেক্সট টাইম তো জানোই যে উনি ক্যাডার। তো যাক ভাই, তাহলে সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলা হচ্ছে আবেশীয় ফল, আর পাই ইলেকট্রনের স্থানান্তরকে বলা হচ্ছে মেসোমারিক ফল। ওকে, তাহলে আবেশীয় ফল আর মেসোমারিক ফল জিনিসটা কি আমরা দেখলাম। একটু দেখি কে যেন কমেন্ট করছে মনে হয়, ও আচ্ছা আচ্ছা ঠিকই বলছে শিফা, যে দেখা যাচ্ছে এটা সুইপ করলেই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা দেখো, অসুবিধা নাই। তো শোনো, তাহলে আবেশীয় ফল আর মেসোমারিক ফল জিনিসটাকে আমরা জানলাম। সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় আবেশীয় ফল, আর পাই ইলেকট্রনের স্থানান্তরকে বলা হচ্ছে মেসোমারিক ফল, তাই তো? তো আবেশীয় ফল ভাই আবার দুই প্রকার, একটা হচ্ছে প্লাস আই মানে ধনাত্মক আবেশীয় ফল, আর একটা হচ্ছে মাইনাস আই। একইভাবে মেসোমারিক ফলও দুই প্রকার, প্লাস এম আর হচ্ছে মাইনাস এম। আবেশীয় ফল ধনাত্মক আবেশীয় ফল, ঋণাত্মক আবেশীয় ফল, ধনাত্মক মেসোমারিক ফল, ঋণাত্মক মেসোমারিক ফল। তাহলে আবেশীয় ফল কাকে বললাম আমরা? সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় আবেশীয় ফল, আর পাই ইলেকট্রনের স্থানান্তরকে বলা হচ্ছে মেসোমারিক ফল। তাহলে ধনাত্মক কাকে বলি? কোন মূলক কার্বনকে ইলেকট্রন দিলে হয়, কোন মূলক কার্বনকে সিগমা ইলেকট্রন দিলে হয় ধনাত্মক আবেশীয় ফল। অর্থাৎ কার্বন যদি তার দিকে ইলেকট্রন লাভ করে, কি ইলেকট্রন? সিগমা ইলেকট্রন। কার্বন যদি সিগমা ইলেকট্রন লাভ করে তাহলে সেটা হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল। আর কার্বনকে থেকে যদি কেউ ইলেকট্রন নিয়ে নেয়, অর্থাৎ কার্বনের কাছ থেকে সিগমা ইলেকট্রন টেনে নিলে হবে ঋণাত্মক আবেশীয় ফল। আবেশীয় ফল। তাহলে কি দেখলাম ভাই, একটু খেয়াল করো যে আইটা কি, আবেশীয় ফলটা কি? সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় আবেশীয় ফল। এই সিগমা ইলেকট্রন যদি কার্বন তার দিকে টেনে নেয়, কার্বন যদি সিগমা ইলেকট্রন লাভ করে, সহজ কথা, তাহলে ওই প্রভাবটাকে বলবো আমরা ধনাত্মক আবেশীয় প্রভাব, ধনাত্মক আবেশীয় ফল। আর কার্বনের কাছ থেকে যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে সেটা হবে ঋণাত্মক আবেশীয় ফল। এগুলো খাতায় পার্ট টু পার্ট লিখে নাও, বইয়ে এভাবে ভেঙে ভেঙে লিখা নেই ভাই। বইয়ে আমি অনেক ভালো ভালো স্টুডেন্টকেও দেখেছি ভাই, যে এই ধনাত্মক আবেশীয় ফল, ঋণাত্মক আবেশীয় ফল এগুলো বোঝেই না,
কারণ আমাদের বইয়ে বিষয়গুলো ক্লিয়ার করে বোঝা নাই, মানে লেখা নাই। আসলে আমি বুঝাই দিচ্ছি, আরও একটু অর্গানিক কেমিস্ট্রির সামনে গেলে আরও একটু ক্লিয়ার হবা। তাহলে এটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে কার্বনকে যদি ইলেকট্রন দেওয়া হয়, কার্বন যদি ইলেকট্রন লাভ করে, কি ইলেকট্রন? সিগমা ইলেকট্রন, তাহলে সেটা ধনাত্মক আবেশীয় ফল। আর কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিলে হবে ঋণাত্মক আবেশীয় ফল। কি ঠিক আছে? ওকে, এবার সেম ভাবে মেসোমারিক ফল, কোন মূলক কার্বনকে পাই ইলেকট্রন দিলে হবে কি? ঋণাত্মক ধনাত্মক মেসোমারিক ফল, মেসোমারিক ফল। আর কার্বনের কাছ থেকে পাই ইলেকট্রন টেনে নিলে, কার্বনের কাছ থেকে পাই ইলেকট্রন টেনে নিলে হবে ঋণাত্মক মেসোমারিক ফল। কি ঠিক আছে ভাই? এটা যে আমরা জানি যে সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় আবেশীয় ফল, আর পাই ইলেকট্রনের স্থানান্তরকে বলা হচ্ছে মেসোমারিক ফল। তো কোনো মূলক যদি কার্বনকে সিগমা ইলেকট্রন দেয়, মানে কার্বন যদি সিগমা ইলেকট্রন লাভ করে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল। আর কার্বনের কাছ থেকে যদি সিগমা ইলেকট্রন টেনে নেয়, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল। একইভাবে কার্বনের কাছ থেকে পাই ইলেকট্রন টেনে নিলে, কার্বনের কাছ থেকে যদি কেউ পাই ইলেকট্রন টেনে নেয়, তাহলে সে কার্বন হারাই ফেলতেছে, তার মানে সেটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফল। আর কার্বনকে যদি পাই ইলেকট্রন দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক মেসোমারিক ফল। আমার বিশ্বাস এইটুকু কথা তোমরা অলরেডি খাতায় লিখে ফেলেছ। না ভাইয়া, জৈব যৌগের ক্ষেত্রে আমরা যে পরমাণু বা যে মূলকের ক্ষেত্রে আমরা নির্বাচন করব ওর সাপেক্ষে বলতে হবে। তো জৈব যৌগের ক্ষেত্রে তো কার্বন থাকবেই, তাই এখানে আমাদের কার্বনের সাপেক্ষে বিবেচনা করা হবে। নাসিম লিখেছো এটা, আমার কথা বুঝতে পেরেছো বা? যে সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলছে আবেশীয় ফল, পাই ইলেকট্রনের স্থানান্তরকে বলছে মেসোমারিক ফল। তো আদার যৌগগুলোর ক্ষেত্রে তুমি এই আবেশীয় ফলটা কার ক্ষেত্রে অ্যাপ্লাই করছো সেই পরমাণু উল্লেখ করতে হবে, ওর সাপেক্ষেই এরকম ধনাত্মক ঋণাত্মক হবে। আর জৈব যৌগ তো আমরা কার্বন নিয়ে কথা বলবো, তাই কার্বনের উদাহরণটা দিলাম ভাইয়া। নাসিম কি বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, আচ্ছা জামাল উদ্দিন, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা, মজার টপিক। হ্যাঁ ভাই, এগুলো সামনে গেলে অর্গানিক কেমিস্ট্রি দেখবে আরো মজার লাগবে আর কি তোমাদের ভাইয়া, বুঝছো? তাহলে আমরা একটু উদাহরণ দিই। খেয়াল করো, ফেনল ওএইচ, ঠিক আছে? আর একটা নিলাম আমরা ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন দেখা যায় কি? ফেনল এবং ক্লোরোবেনজিন। আচ্ছা লাস্টেরটা মিথেন, আচ্ছা তাও আচ্ছা শারিয়ার আলম, যে মেটাজাইলিনের কথা বলছো ভাই, আচ্ছা আমি ক্লাসে শেষে বলবো নি, টেনশন নেই ভাই। শারিয়ার ইসলাম মেটাজাইলিনের কথা বলছো বোধহয়, তাই না ভাই? আমি দিব, সব অসুবিধা নেই। ওকে, তাহলে খেয়াল করো, ওএইচেরও মুক্তজোড় ইলেকট্রন আছে, সিএলের মুক্তজোড় ইলেকট্রন আছে। তার মানে এই মুক্তজোড় ইলেকট্রন মানে তো তোমরা জানো ভাইয়া পাই ইলেকট্রন। তাহলে এই পাই ইলেকট্রন তারা বেনজিন বলয়কে তথা কার্বনকে দিবে, ঠিক কিনা? তাহলে OH এবং সিএলএ মুক্তজোড় ইলেকট্রন থাকায়, OH এবং সিএলএ মুক্তজোড় ইলেকট্রন থাকায় এরা কি করছে বলতো ভাই? কার্বনকে ইলেকট্রন দিচ্ছে। আর মুক্তজোড় ইলেকট্রন মানে কি? পাই ইলেকট্রন। তাহলে OH এবং সিএলএ মুক্তজোড় ইলেকট্রন থাকায় এরা বেনজিন বলয় তথা কার্বনকে পাই ইলেকট্রন দিতে পারে, ফলে ধনাত্মক মেসোমারিক ফল দেখায়, ধনাত্মক মেসোমারিক ফল দেখায়। কি
কি বললাম, এই যে দেখো ভাইয়া OH এবং Cl এই দুটাতেই তো মুক্তজোড় ইলেকট্রন আছে, আর মুক্তজোড় ইলেকট্রন মানে তো পাই ইলেকট্রন। এই পাই ইলেকট্রনটা তারা কি করছে, বেনজিন বলকে দিচ্ছে, মানে কার্বনকে দিচ্ছে, ফলে OH এবং Cl কিন্তু ধনাত্মক মেসোমারিক ফল দেখায়। অর্থাৎ OH এবং Cl এরা ধনাত্মক মেসোমারিক ফল দেখায় প্লাস M। কোথাও যদি প্লাস M দেখতে পাও তাহলেই বুঝবা যে ওরা বেনজিন বলয় বা কার্বনকে যাই বলো না কেন পাই ইলেকট্রন দান করছে, তাই ওটাকে আমরা প্লাস M দিচ্ছি। অর্থাৎ কার্বন ইলেকট্রন লাভ করছে, কার্বন যদি পাই ইলেকট্রন লাভ করে সে ধনাত্মক মেসোমারিক ফল হয়। তাহলে OH এবং Cl উভয়ে ধনাত্মক মেসোমারিক ফল দেখায়। এগুলো কিন্তু MCQ দিবে ভাই, কোনটা ধনাত্মক মেসোমারিক ফল দেখায়, কোনটা ঋণাত্মক মেসোমারিক ফল দেখায়, কোনটা ধনাত্মক আবেশীয় ফল দেখায়, কোনটা ঋণাত্মক আবেশীয় ফল দেখায়, এগুলো কিন্তু পরীক্ষায় দিবে। তো OH এবং Cl এ মুক্তজোড় ইলেকট্রন থাকায় এটা কার্বনকে সেই ইলেকট্রনটা দিচ্ছে, ফলে কার্বন পাই ইলেকট্রন লাভ করছে। অতএব ওখানে কোন প্রভাব পড়ছে, প্লাস M, অর্থাৎ ধনাত্মক মেসোমারিক ফল। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো ভাইয়া, যে OH এবং Cl ধনাত্মক মেসোমারিক ফল দেখায়, এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু বলো। আচ্ছা, রাতুল মাহমুদ লিখেছো ওকে, হান্নান আর জি ভাইয়া, ফেরদৌসি আহমেদ ক্লিয়ার, সাবরিন আক্তার, এগুলো লিখে রাখবা ভাইয়া, খাতায় কিন্তু সুন্দর করে লিখে রাখবা। ওকে জি ভাইয়া বুঝেছি। সুদীপ্ত সরকার কন্টিনিউয়াস কমেন্ট করে যাচ্ছ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা সবাই লিখেছো, বুঝেছি তাই না? তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে OH এবং Cl এ যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে এবং সেই ইলেকট্রনটা তারা কার্বনকে দিচ্ছে, আর কার্বন যদি পাই ইলেকট্রন লাভ করে তাহলে সেটা ধনাত্মক মেসোমারিক ফল হয়। ওকে, এইবার তোমরা নিশ্চয় জানো ভাইয়া যে Cl তার মুক্তজোড় ইলেকট্রনটা আছে বলয়কে দেয়, দেওয়ার কারণে বলয় স্বাভাবিক অর্থ এবং প্যারা অবস্থানে বাড়বে, এরও তাই বাড়বে, এরও বাড়বে। কিন্তু তোমরা তো জানো যে Cl একটা তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল, মনে নাই ভাই? ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, মোটামুটি এই চারটা পরমাণু হচ্ছে কিন্তু তীব্র তড়িৎ-ঋণাত্মক। তো তোমরা আবার বলো না ভাই এখানে তো O আছে, এখানে তো O নাই, এটা OH, এটা কি পরমাণু আলাদা? এটা তো মূলক একটা OH। এখন N না NH2 থাকলে তো তুমি এটা কি শুধু আলাদা N চিন্তা করতে পারো না, তুমি কি আর শুধু O বলতে পারো? এটা তো OH একটা মূলক। তো এখানে দেখো ভাইয়া Cl এর তড়িৎ-ঋণাত্মকতা অনেক বেশি কার্বনের চেয়ে। তো কথা হচ্ছে Cl এর যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে তাই সে কার্বনকে ইলেকট্রন দেয়, ফলে সে ধনাত্মক মেসোমারিক ফল দেখায়, ঠিকই আছে। কিন্তু 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 Cl তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হয়, কিন্তু Cl তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হয়, কিন্তু Cl তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হয়। এই যে ভাই এদের যে সিগমা বন্ধন আছে না, ক্লোরিন আর কার্বনের মধ্যে যে সিগমা বন্ধন আছে, এই সিগমা বন্ধন ইলেকট্রনটা সে আবার তার দিকে টেনে নেয়। তাহলে সিগমা ইলেকট্রন স্থানান্তরকে বলি কি আমরা আবেশীয় ফল, আর Cl সেটা তার নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে কার্বনের কাছ থেকে যদি ইলেকট্রন টেনে নেয় সেটা কি হয়, ঋণাত্মক। অর্থাৎ Cl তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হয়, কার্বন ক্লোরিন বন্ধন ইলেকট্রনটি, কার্বন ক্লোরিন বন্ধন ইলেকট্রনটি ক্লোরিন নিজের দিকে টেনে নেয়, ফলে এখানে দেখা যায় ঋণাত্মক আবেশীয় ফল দেখায়। তাহলে কি বললাম ভাই এখানে, যে Cl এর যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে সে প্লাস M ইফেক্ট দেখায়, কোনো টেনশন নাই। কিন্তু আবার তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সে কি করে ভাই বলতো, আবার কার্বন আর ক্লোরিনের যে বন্ধন ইলেকট্রনটা সেইটা আবার সে নিজের দিকে টেনে নেয়, মানে -I ইফেক্টও দেখায়।
আমার কথা কি বুঝতে পেরেছো ভাই? যে এর মুক্ত জোড় ইলেকট্রন থাকায় সে ইলেকট্রন দেয়, ঠিকই আছে, ফলে সে প্লাস এম ইফেক্ট দেখাচ্ছে। কারণ মুক্ত জোড় ইলেকট্রনগুলো হচ্ছে তো আমরা জানি সিগমা ইলেকট্রন, আর সিগমা ইলেকট্রন স্থানান্তরকে বলি আমরা আবেশীয় ফল। ফলে এরা প্রথম থেকে বলছি আবার, মুক্ত জোড় ইলেকট্রনগুলো হচ্ছে পাই ইলেকট্রন, আর পাই ইলেকট্রনের স্থানান্তরকে বলে আমরা মেসোমারিক ফল। এবং এই পাই ইলেকট্রন যেহেতু কার্বন লাভ করছে, সুতরাং ধনাত্মক মেসোমারিক ফল। আবার সিএল এর তড়িৎঋণাত্মকতা বেশি হয়, বন্ধন ইলেকট্রনটা আবার সিএল তার দিকে টেনে নেয়, ফলে সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলি আমরা আবেশীয় ফল। আর যেহেতু কার্বনের কাছ থেকে ইলেকট্রন সে টেনে নিচ্ছে, ফলে ঋণাত্মক আবেশীয় ফল। দুটাই ঘটে এখানে, মেসোমারিক ফলও দেখায় আবার আবেশীয় ফলও দেখায়। এখন কথা হচ্ছে এইটুকু বুঝতে পারলাম ভাই? আচ্ছা, শাহরিয়ার আলম আরেকবার বলেন ভাই, এবার কি বুঝতে পারলাম ভাই? আচ্ছা, ফারহানা, আমি আবারও বলছি, সিএল এর মুক্ত জোড় ইলেকট্রন থাকায় সে কার্বন তথা বলয়কে ইলেকট্রন দেয়, আর মুক্ত জোড় ইলেকট্রন তো পাই ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন তো পাই ইলেকট্রন, ফলে পাই ইলেকট্রন কার্বনকে দিলে তো মেসোমারিক ফল হবে। যেহেতু কার্বন ইলেকট্রন লাভ করছে, সুতরাং ধনাত্মক মেসোমারিক ফল। আবার সিএল এর তড়িৎঋণাত্মকতা বেশি হয়, সে বন্ধন ইলেকট্রনকে কি করলো, তার দিকে টেনে নিল, ফলে সিগমা ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, আর সিগমা ইলেকট্রন স্থানান্তরিত হওয়াকে কি বলা হয়, আবেশীয় ফল। এগুলো বুঝালে ভাই সামনে ক্লাসে আমার, মানে পরবর্তীতে যেদিন আমি তোমাদের হাইপার কনজুগেশন বুঝাবো, সেই দিন আমার বুঝাইতে সুবিধা হবে। তো যেহেতু সিগমা ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, ফলে আবেশীয় ফল। যেহেতু কার্বনের কাছ থেকে সেই ইলেকট্রন টেনে নিচ্ছে, তাই ঋণাত্মক আবেশীয় ফল। অর্থাৎ সিএল ধনাত্মক মেসোমারিক ফল দেখায় এবং ঋণাত্মক আবেশীয় ফল দেখায়। এই যে তোমরা ফারহানা এই আইডি থেকে যে জয়েন করছো ভাই, বুঝতে পারলা কি? আমাকে একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, প্রান্ত মণ্ডল, হ্যাঁ পরিষ্কার ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ফারহানা, থ্যাংক ইউ, ক্লিয়ার হয়েছে ভাই। আচ্ছা, এইবার কথা হচ্ছে, ধরো আমি তোমাকে, ধরো ভাই আমি তোমাকে 700 টাকা দান করলাম, আমি তোমাকে 700 টাকা দান করলাম, এটা আমি তোমাকে দান করলাম। তো তোমাকে 700 টাকা দান করে আবার 500 টাকা নিলাম। কি সমস্যা হচ্ছে? 700 টাকা দান করলাম, দান করে তোমার কাছ থেকে 500 টাকা আমি নিলাম, তাহলে ফাইনালি কি করলাম ভাই বলো তো? নিশ্চয়ই তোমাকে আমি 200 টাকা তোমাকে দেওয়া থাকলো, তার মানে তোমার দেওয়ার চেয়ে আমার নেওয়ার পরিমাণটা কম, তার মানে তোমাকে আমি হেল্প করেছি, ঠিক কিনা? 700 টাকা দিয়েছিলাম, 500 টাকা তোমার কাছ থেকে নিয়েছি, মানে তোমাকে আরো আমি 200 টাকা হেল্প করেছি। সহজ কথা এটা। বাট এমনটা যদি হতো, তোমাকে আমি 500 টাকা দান করলাম, করে 700 টাকা আবার নিলাম, 500 টাকা দান করে 700 টাকা নিলাম, তাহলে ফাইনালি কি করলাম বলো তো? দান করেছিলাম 500 টাকা আর নিলাম 700 টাকা, তার মানে তোমার দেওয়ার চেয়ে তোমার নেওয়ার টেন্ডেন্সি বেশি, তাহলে তোমাকে হেল্প করা হলো আমার, বলো দেখি। সিএল এর অবস্থাটা হচ্ছে সেরকম ভাই, সিএল পাই ইলেকট্রন দেয় আবার সিগমা ইলেকট্রন নেয়, কিন্তু এর দেওয়ার চেয়ে নেওয়ার টেন্ডেন্সিটাই বেশি, জানো? অর্থাৎ ক্লোরিনের আবেশীয় ফলটা মেসোমারিক ফলের চেয়ে বেশি, এইটা। অর্থাৎ আমরা ফ্রেশ করে লিখতে পারি, সিএল যেহেতু কি করছে, ঋণাত্মক আবেশীয় ফল দেখাচ্ছে আর ধনাত্মক মেসোমারিক ফল দেখাচ্ছে, অর্থাৎ সে সিগমা ইলেকট্রন টেনে নিচ্ছে আর পাই ইলেকট্রন কি করছে, দিচ্ছে। তো আমরা লিখতে পারি ক্লোরিনের আবেশীয় ফল, সে তো মাইনাস আই, ইন্ডাকটিভ ইফেক্ট, অর্থাৎ কার্বনের কাছে টেনে নেয়। মেসোমারিক ক্লোরিনের আবেশীয় ফল মেসোমারিক ফলের, এর মেসোমারিক ফলটা কি প্লাস এম, তাই না? ক্লোরিনের আবেশীয় ফল মেসোমারিক ফলের চেয়ে বেশি হওয়ায় ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও
বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। মজার একটা জিনিস, আমরা জানি যারা অর্থপ্যারা নির্দেশক, গত ক্লাসে পড়লাম না ভাই, যে যারা অর্থপ্যারা নির্দেশক তারা বেনজিন বলয়কে সক্রিয় করে। তাহলে সিএলও তো অর্থপ্যারা নির্দেশক, তাহলে বেনজিন বলয়কে সক্রিয় করা উচিত, কিন্তু অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও সেই বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, কারণ সে প্লাস এম মানে ইলেকট্রন দেওয়ার পাশাপাশি ইলেকট্রন গ্রহণও করে। তার দেওয়ার চেয়ে নেওয়ার প্রবণতাটাই কীভাবে বলতে কি বেশি, তাই সে অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। এই প্রশ্ন কিন্তু প্রায় দেয়, কিভাবে শোনো, খ নাম্বারে দিতে পারে। খ নাম্বারে তোমাদের কনসেপ্ট বুকে আমি সুন্দর করে লিখে দিয়েছি। খ নাম্বারে দিতে পারে সিএল অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে কেন। আবার ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, কারণ দেখো এভাবে এমসিকিউ দিয়ে দিবে। কারণ এ নাম্বার অপশন দিয়ে দিল মাইনাস, এইটা দিল বি নাম্বার, এইটা দিল সি নাম্বার, এইটা দিল ডি নাম্বার, এইটা দিয়ে দিল। এইভাবে অপশন দিবে ভাই, সিএল অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে কেন। এটা তো হবেই না, কারণ হচ্ছে যে তার মেসোমারিক ফল যদি বেশি হতো, কার্বনকে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি যদি বেশি হতো, তাহলে তো সক্রিয় হতো, তাহলে এটা বাদ। এইটা তো আগেই বাদ, কারণ সিএল তো আসলে প্লাস আয়ও দেখায় না মাইনাস আয়ও দেখায় না, উল্টাটা দেখায় আর কি। তাহলে এটাও বাদ, এইটা হচ্ছে সঠিক, কারণ তার আবেশীয় ফলটা ঋণাত্মক, অর্থাৎ সে কার্বনের কাছ থেকে সিগমা ইলেকট্রন টেনে নেয়, আর মেসোমারিক ফলটা ধনাত্মক, অর্থাৎ সে কার্বনকে পাই ইলেকট্রন দিয়ে দেয়। যেহেতু তার নেওয়ার টেন্ডেন্সি দেওয়ার চেয়ে বেশি, তাই সিএল অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। এই তো সবাই উত্তর দিয়ে দিয়েছ, থ্যাংক ইউ, সবাই খুব সুন্দর বুঝতে পেরেছো ভাই। ভাইয়া আজ আর কতক্ষণ পড়াবেন সাবির? একটু পরে ছেড়ে দেবো ভাই, হয়ে গেছে, আমরা ছেড়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। জাস্ট একটু বলি তোমাদের, এটার ব্যাখ্যা আমি প্রয়োজনে পরে দিব, শুধু এইটুকু আপাতত জেনে রাখো। তোমরা আমাকে প্রায় এই জিনিসটা জিজ্ঞেস করেছো, সেইটা হচ্ছে এই যে টলুইন, তাই না? এই প্রবলেমটা তোমাদের হয়ে গেছে। এই যে টলুইন CH3Cl, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যখন এটা অধিক পরিমাণ ব্যবহার করব আমরা, যখন আমরা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অধিক পরিমাণ ব্যবহার করব, তখন এই মিথাইল গ্রুপটা অর্থ অবস্থানে না গিয়ে মেটা অবস্থানে যায়। এই যে তখন মেটা জাইলিন হবে। এটা আমি কেন একটু বলতেছি তোমাদের দ্বারাও, এটা যেন মাথায় থাকে। এই ভুলটা পোলাপান প্রায় করে। এই বিক্রিয়াটা পরীক্ষায় পূর্ণ করতে দিল, দিয়ে বলল প্রধান উৎপাদ কোনটি, এ নাম্বার দিল ধরো অর্থ জাইলিন, বি নাম্বার দিল প্যারাজাইলিন, সি নাম্বার দিল অর্থোজাইলিন ও প্যারাজাইলিন, ডি নাম্বার দিল মেটাজাইলিন। বেশিরভাগ স্টুডেন্টই পূরণ করে অর্থোজাইলিন ও প্যারাজাইলিন। কারণটা হলো জানে মিথাইল গ্রুপটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। ঠিকই আছে, যখন অনেক বেশি পরিমাণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করে ফেলি ভাই, তখন এই ঘটনাটা ঘটে। কি ঘটনা ঘটে, যে এই মেটা অবস্থানে হয়। কেন জানো? এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো লুইস অ্যাসিড তোমরা জানো, তো এটা যখন বেশি ব্যবহার করা হয়ে যায়, এই সিএল এর ইলেকট্রনটা নেওয়ার পরেও বেনজিন বলয় থেকে সেই ইলেকট্রনটা আসলে টেনে নেয়। আর বেনজিন বলয় থেকে যদি কোনো মূলক ইলেকট্রন টেনে নেয়, তাহলে বলের তো পরবর্তী মূলকটা কোথায় যায়? মেটা অবস্থানে যায়। এটা আরও বিস্তারিত আমি পরে তোমাদের প্রয়োজনে বলবো, শুধু এইটুকু মাথায় রাখবা যে যখনই আমরা এখানে অধিক পরিমাণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা থাকবে, তখন আর অর্থপ্যারা না হয়ে সেটা মেটা উৎপাদ হবে ভাই। আচ্ছা জাহিদা, খুব ক্ষুধা লাগছে। ও তুমি সিএল এর ক্ষেত্রে রেজোনেন্স কাঠামো দেখাতে বলছো ভাই? সেম এই যে সিএল এর ক্ষেত্রে তো ওই মিথাইল গ্রুপ এগুলোর মতো আছে, দেখানো আছে বইটা, সমস্যা নাই। এই যে সেম ভাই, সিএল এর রেজোনেন্স সেম। এই যে একটা দেখাচ্ছে শুধু, হ্যাঁ এই যে সেখানে বন্ড তৈরি করবে, এই ইলেকট্রন চলে আসবে। রেজোনেন্সে কোনো সমস্যা নাই, ওটা ওই যে ওএইচ মূলক অ্যামিনো মূলক ওগুলোর মতোই, ঠিক আছে, ওখানে কোনো সমস্যা নাই ভাই। কিন্তু এই সিগমা ইলেকট্রনটা টেনে নেওয়ার কারণে সে ওই ঋণাত্মক আবেশীয় ফল থাকে, তাই মেটা নির্দেশক হয়ে যায়, সরি বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। একটু তাহলে দেখি আমরা, আমি পেজ নাম্বারগুলো একটু বলে দিই তোমাদের, দিয়ে আজকে মোটামুটি আমরা ক্লাসটা শেষ করছি।
আচ্ছা এখানে কিছু প্র্যাকটিস তোমাদের দেওয়া আছে ভাইয়া, এই যে 199 পেজের 74 নাম্বার, 199 পেজের 74, এই যে বেনজিনের, সরি 74 না, সরি, আচ্ছা একটু দাঁড়াবা। আচ্ছা 205 নাম্বার পেজে দেখো, 205 নাম্বার পেজ, 205 পেজে এই যে 80 নাম্বার কোশ্চিন, আবেশীয় ফল ও মেসোমারিক ফল কি ব্যাখ্যা দাও। 205 পেজের 80 নাম্বার, আবেশীয় ফল ও মেসোমারিক ফল। তার নিচেই দেখো 280 পেজ, 205 পেজের 80 নাম্বার, 205 পেজের 86 নাম্বার, বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর মানে কি, বেনজিন থেকে টলুইন, আবার টলুইন থেকে বেনজিন, এগুলো কিন্তু ভাই তোমাদের হয়ে গেছে দেখবা। ওকে, এই যে 87 নাম্বার, বেনজিন ও বেনজোইক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর, এগুলো একটু দেখে নিবা ভাইয়া তোমরা। ওকে, আর একটা কি করলাম, ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলে কে, যে 215 পেজের 109, 215 নাম্বার পেজের 109। তাহলে আজকে মোটামুটি আমরা এই পর্যন্তই রেখে দিলাম। আপাতত আমরা অর্গানিক কেমিস্ট্রি বন্ধ রাখবো, ঈদের আগে তোমাদের অনলাইন ক্লাস আর হবে না। ঈদের পর কবে ক্লাস হবে আমি তোমাদের নোটিশ করব, তখন আমরা সেকেন্ড পেপারের 3য় অধ্যায় পড়ব। আর এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, সেকেন্ড পেপারের 3য় অধ্যায়ের 2টা ইম্পর্টেন্ট ক্লাস ইউটিউবে দেওয়া আছে, দেখবা, ওটা লিঙ্কও তোমাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি। প্রয়োজন আজকে গিয়ে আমি আবার লিঙ্কটা তোমাদের দিব এই ঈদের ছুটির মধ্যে, ওই 2টা ক্লাস একটু তোমরা দেখো, তাহলে অনেক কিছুই বুঝতে পারবা। ঠিক আছে, আমি তোমাদের গ্রুপে আজকে আবার লিঙ্ক দিব, তোমার ঈদের মধ্যে ওরা দেখবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অগ্রিম ঈদ মোবারক।